আমার স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকের ক্লাস মূলত চতুর্থ অধ্যায় থেকে। ইতিপূর্বে নবম শ্রেণীর তিনটে অধ্যায় অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই তিনটে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করেছি। তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই সেই বিষয়টা অবগত আছো, সেই বিষয় সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়েছে। আজকে আমরা নতুন অধ্যায়, চতুর্থ অধ্যায়, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই বিষয়টি আলোচনা করব। শিল্প বিপ্লব আলোচনার শুরুতে যে কথাটা একটু বলবো যে বিপ্লব মানে কি, এটা তোমাদের প্রত্যেকেরই ধারণা আছে, কারণ একেবারে প্রথম অধ্যায়ে যখন আমি ফরাসি বিপ্লব পড়িয়েছিলাম তখনই আমরা বিপ্লব কি বা বিপ্লব কাকে বলে সেটা আমরা আলোচনা করেছিলাম। তাহলে শিল্প বিপ্লব বলতে মূলত শিল্প ক্ষেত্রে বা শিল্প উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন তাকেই কিন্তু শিল্প বিপ্লব বলছে এক কথায়। এবারে এই শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এক্ষেত্রে এই চ্যাপ্টার বা এই অধ্যায় আলোচনার ক্ষেত্রে আমরা 5টা ইউনিট নিয়ে আলোচনা করব, 5টা একক নিয়ে আলোচনা করব। যে 5টা এককের মধ্যে প্রথম একক হচ্ছে শিল্প বিপ্লব, ইংল্যান্ড ও মহাদেশে তুলনামূলক পরিচয়। দ্বিতীয় ইউনিট হচ্ছে শিল্প বিপ্লবের প্রভাব। তৃতীয় ইউনিট হচ্ছে শিল্প সমাজের সমালোচনার নানা দিক। চতুর্থ ইউনিট শিল্প বিপ্লব ও উপনিবেশবাদের সৃষ্টি এবং পঞ্চম ইউনিট ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদ। আমরা আলোচনাটাকে দীর্ঘায়িত করব না, কারণ আমরা যেহেতু একটা অধ্যায় এই একটা ক্লাসের মধ্যে আলোচনা করব, তাই দ্রুত গতিতে একটু আলোচনা করব। তো প্রথম ইউনিট যেটা রয়েছে শিল্প বিপ্লব, ইংল্যান্ড ও মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয়, এই পার্টটা আমরা প্রথমে বা এই ইউনিটটা আমরা প্রথমে আলোচনা করব। এই ইউনিট আলোচনার ক্ষেত্রে আমরা তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেব। একটা হচ্ছে শিল্প বিপ্লব কী বা কাকে বলে, দ্বিতীয়টা হচ্ছে শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে হয়েছিল, আর দ্বিতীয়টা হচ্ছে ইউরোপ মহাদেশে শিল্প বিপ্লবের বিলম্বের কারণ কী। এই তিনটে বিষয় নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব ছোট্ট করে। দেখো, শিল্প বিপ্লব কী? শিল্প বিপ্লব কী যদি প্রথমে আলোচনা করতে হয় তাহলে বলতে হবে যে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে শিল্পক্ষেত্রে মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রনির্ভর যে দ্রুত উৎপাদন ব্যবস্থার প্রক্রিয়া, সেটাই শিল্প বিপ্লব। অর্থাৎ বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলোকে কাজে লাগিয়ে শিল্প উৎপাদনের ক্ষেত্রে গুণগত এবং পরিমাণগত যে পরিবর্তন এসেছিল সেটাকেই বলা হচ্ছে শিল্প বিপ্লব। কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? প্রথম এই কথাটি ব্যবহার করেছে, অর্থাৎ শিল্প বিপ্লব এই পার্টিকুলার কথাটা প্রথম ব্যবহার করেছিলেন ফ্রান্সের শ্রমিক নেতা অগাস্ত ব্লাঙ্কি, এবং কথাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন আর্নল্ড টয়েনবি। এই আর্নল্ড টয়েনবি বিখ্যাত মানুষ, যিনি এই কথাটিকে সারা পৃথিবীতে, শুধু ইংল্যান্ড বা ইউরোপ মহাদেশে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজ করেছিলেন। এবারে শিল্প বিপ্লবের সূচনাকাল কখন হয়েছিল শিল্প বিপ্লব, এ সম্পর্কে একটু ভিন্ন ভিন্ন মত যদিও বা রয়েছে, একটু মতভেদ তো থাকবেই, তবে স্বাভাবিকভাবে মোটামুটিভাবে একটা ধারণা বা একটা সময় যেটাকে উল্লেখ করা যায় সেটা হচ্ছে 1760 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময় পর্ব, এই সময় পর্বটাই হচ্ছে শিল্প বিপ্লবের সূচনাকাল বলে অধিকাংশ গবেষক মেনে নিয়েছেন বা ঐতিহাসিকরা মেনে নিয়েছেন। ব্যাস, এই হচ্ছে শিল্প বিপ্লব কী, এটাই হচ্ছে আমাদের আলোচনা বা শিল্প বিপ্লব কাকে বলে। এবার দ্বিতীয় যে আলোচনাটা আমরা যাব যে শিল্প বিপ্লব প্রথমে কেন ইংল্যান্ডে হয়েছিল, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, এটা আমরা আলোচনা করব। আসলে শিল্প বিপ্লব খুব সহজ করে যদি বলতে হয়, একেবারে সাদাসিধা উত্তর যদি দিতে হয় যে শিল্প বিপ্লব হওয়ার জন্য যে সমস্ত উপাদান বা যে সমস্ত বিষয়গুলোর উপস্থিতি প্রয়োজন সেগুলো ইংল্যান্ডে ছিল, তাই শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডে হয়েছিল। ইউরোপ মহাদেশের অন্য কোথাও সেটা সবগুলো হয়তো একত্রে উপস্থিত ছিল না, একসঙ্গে ছিল না, সে কারণেই হয়তো হয়নি। এটা খুব সহজ, খুব সহজে এটাকে বলে নেওয়া যায়। তো কী কী পরিবেশ পরিস্থিতি, যে পরিবেশ পরিস্থিতিগুলো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবকে বাস্তবায়িত করেছিল, হোয়ারেজ মহাদেশীয় ভূখণ্ডে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, হল্যান্ড, রাশিয়া এই দেশগুলিতে শিল্পায়নকে বিলম্বিত করেছিল প্রায় 100 বছর বা 50 বছর বা 75 বছর পরেই এই দেশগুলিতে শিল্প বিপ্লবকে ঘটিয়েছিল বা শিল্প বিপ্লব হয়েছিল। তাহলে কেন প্রথম এই দেশগুলোর প্রায় 100 বছর আগে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, এক্ষেত্রে আমরা জাস্ট হেডলাইনগুলো বলে যাচ্ছি যে
প্রথমত শিল্প বিপ্লব হওয়ার জন্য যে অনুকূল প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন, যেমন কয়লা, লোহা বা সাথে সাথে আবহাওয়া, জলশক্তি বিকাশ বা বৈদ্যুতিক শক্তি, এই বিষয়গুলো যেগুলো খুব জরুরি প্রাকৃতিক যে বিষয়গুলো, সেগুলো ইংল্যান্ডে যতটা অনুকূল ছিল ইউরোপীয় মহাদেশে বা ভূখণ্ডের দেশগুলিতে ততটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না বা উপস্থিত তাদের ছিল না। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা হচ্ছে কাঁচামাল সংগ্রহ, অর্থাৎ শিল্প বিপ্লব হওয়ার জন্য কারখানায় যে কাঁচামালের প্রয়োজন, উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট তৈরির জন্য যে কাঁচামালের প্রয়োজন, সেই কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে ইংল্যান্ডের একটা সুবিধা ছিল যে সারা পৃথিবী জুড়ে যে ইংল্যান্ডের যে ঔপনিবেশিক বাজার ছিল সেখান থেকে ইংল্যান্ড সেগুলো সংগ্রহ করতে পেরেছিল ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলির ক্ষেত্রে যেটা সম্ভব ছিল না। তৃতীয় ক্ষেত্রে বলবো বাজার, একই কথা, ইংল্যান্ডের ঔপনিবেশিক বাজার ছিল, ফলে নিজেদের দেশের উৎপাদন, নিজেদের দেশের চাহিদাকে মিটিয়ে সারা পৃথিবী জুড়ে ঔপনিবেশিক বাজারে এই হিউজ প্রোডাকশানটাকে তারা বিক্রি করতে সক্ষম হয়েছিল। চতুর্থ হচ্ছে সুলভ শ্রমিক, অর্থাৎ শিল্পের কাঁচামাল উৎপাদন বা সস্তায় খাদ্যের ব্যবস্থা করা, কৃষকদের শিল্পদ্রব্য কেনার চাহিদা, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়েছিল সুলভ শ্রমিক। কারণ অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, ফলে স্বাভাবিকভাবে শ্রমিকের যোগানটা অ্যাভেলেবল ছিল, আর শ্রমিকের যোগান অ্যাভেলেবল হওয়ার কারণেই শিল্প বিপ্লব বাস্তবায়িত হয়েছিল। যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার একটা উন্নতির কথা বলতে পারি, যেটা ইউরোপ মহাদেশের তুলনায় ইংল্যান্ডে অনেক বেশি ছিল, কারণ ইংল্যান্ডের নৌশক্তি ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ নৌশক্তি। ফলে দেশের উপকূলে অবস্থিত অসংখ্য বন্দর, সেই বন্দর থেকে খাল করে বা নদীপথে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনের সুবিধা, এগুলো ইংল্যান্ডের ক্ষেত্রে ছিল। ইউরোপীয় অন্যান্য দেশগুলির মধ্যে ব্যাপারটা হয়তো এতটা ছিল না। বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলবো যে অষ্টাদশ শতকে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, যেমন উড়ন্ত মাকু, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল, পাওয়ার লুম, বাষ্পীয় ইঞ্জিন, ব্লাস্ট ফার্নেস, সেফটি ল্যাম্প, এই সমস্ত আবিষ্কারগুলো ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে বাস্তবায়িত করেছিল। আর সর্বোপরি আরও একটা, একাধিক কারণ, আরও অনেক কারণই রয়েছে, কিন্তু তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যেটা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, যেটা ইংল্যান্ডে ছিল। ইংল্যান্ডে সরকারি পৃষ্ঠপোষকতা ছিল, বাণিজ্যের গুরুত্বের উপর তারা অনেক বেশি প্রায়োরিটি দিয়েছিল, আর সর্বোপরি তাদের সেখানকার রাজনৈতিক স্থিরতা ছিল, যে রাজনৈতিক স্থিরতা ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে বাস্তবায়িত করেছিল। কিন্তু মহাদেশীয় শিল্পায়নের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল, অসুবিধা হয়েছিল রাজনৈতিক স্থিরতা। এবারে নেক্সট পার্ট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মহাদেশীয় দিকতে বিলম্বিত হওয়ার কারণ কী। আমরা মূলত ফ্রান্স, রাশিয়া, জার্মানি, এই তিনটে মহাদেশীয় দেশের মধ্যে যে কেন বিলম্বিত হয়েছিল তার কারণগুলোকে তুলে ধরছি। যেমন ফ্রান্সের ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা ছিল, রাজনৈতিক ডামাডোল পরিস্থিতি ছিল। সামাজিক ক্ষেত্রে ফ্রান্সের সামাজিক ক্ষেত্রে একটা অনগ্রসরতা ছিল। ষোড়শ লুইয়ের আমলে এই ধরনের ব্যাপার, বা তার অর্থমন্ত্রী ক্যালন, তার সময় ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞ এনে একবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা সম্ভবপর হয়নি। বুঝছে তো, রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সামাজিক অনগ্রসরতা ছিল। কয়লা বা শিল্পজাত দ্রব্য পরিবহনের যেমন সুবন্দোবস্ত ছিল না, অর্থাৎ এক কথায় যোগাযোগ ব্যবস্থার অভাব ছিল। বৈজ্ঞানিক আবিষ্কারও তারা সেভাবে কাজে লাগাতে পারেনি। রাজনৈতিক অস্থিরতা ছিল, অনুকূল পরিবেশ, সুলভ শ্রমিক বাজার, এগুলো কিন্তু অ্যাভেলেবল ছিল না। রাশিয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা সেটা হচ্ছে সামন্ত প্রভুদের কর্তৃত্ব। সামন্ত ব্যবস্থা রাশিয়ায় দীর্ঘদিন ধরে টিকেছিল, ফলে সামন্ত প্রভুরা শিল্পের চাইতে জমির উপর অনেক বেশি নির্ভরশীল। তারা কৃষির উপর বেশি আগ্রহ পোষণ করেছিল, কৃষির প্রতি তাদের বেশি আগ্রহ ছিল, ফলে তারা শিল্পের দিকটা তত ভাবেনি। আর মূলধনের অভাব ছিল, রাশিয়ার ক্ষেত্রে মূলধনের অভাব ছিল। জার্মানির ক্ষেত্রেও রাজনৈতিক অনৈক্য ছিল, বিভিন্ন রাজ্যে শুল্ক নীতি আলাদা ছিল, যা পরবর্তীকালে আমরা যে আলোচনা করেছিলাম, থার্ড চ্যাপ্টারে যেটা আলোচনা করেছিলাম, যে পরে জোলভেরাইন হয়েছিল, সেখানে জোলভেরাইন প্যান জার্মানিজম, এটা হয়ে জার্মানির ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, বিভিন্ন রাজ্যের শুল্ক নীতি আলাদা আলাদা ছিল, শ্রমিকের অভাব ছিল, আর সর্বোপরি সেখানকার যারা সামন্ত প্রভু ছিল তাদের মধ্যে শিল্পের প্রতি, শিল্প উৎপাদন ব্যবস্থার যে অগ্রগতি, সেই উৎপাদন ব্যবস্থার অগ্রগতির প্রতি একটা অনীহা লক্ষ্য করা গেছিল। এটা ছিল সেখানে শিল্প বিপ্লবের বিলম্বিত হওয়ার কারণ। এটা হচ্ছে প্রথম পার্ট, আমরা আলোচনা করলাম শিল্প বিপ্লব, ইংল্যান্ড এবং মহাদেশে তাদের উপস্থিতি। এইবার আমরা দ্বিতীয় যে পার্টটা আলোচনা করব, দ্বিতীয় যে ইউনিটটার কথা আমরা সেখানে বলেছিলাম, সেই দ্বিতীয় ইউনিটটা আলোচনা করব। সেই দ্বিতীয় ইউনিটটা কী আছে? দ্বিতীয় ইউনিট হচ্ছে শিল্প বিপ্লবের বিভিন্ন প্রভাব রয়েছে। সেই শিল্প বিপ্লবের বিভিন্ন প্রভাব আমরা আলোচনা করব। কী কী প্রভাব রয়েছে? আমরা তিনটে ক্ষেত্রে প্রভাব আলোচনা করব। সামাজিক ক্ষেত্রে কী প্রভাব ছিল,
অর্থনৈতিক ক্ষেত্রে কী প্রভাব ছিল আর রাজনৈতিক ক্ষেত্রে কী প্রভাব লক্ষ্য করা গেছিলো বা কী পরিবর্তন বা ফলাফল ঘটেছিল শিল্প বিপ্লবের ফলে। আমরা প্রথমে সামাজিক ক্ষেত্রে আলোচনা করি যে শিল্প বিপ্লবের ফলে সামাজিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছিল সেই পরিবর্তনের মধ্যে একটা উল্লেখযোগ্য পরিবর্তন যে পুঁজিপতি শ্রেণীর আবির্ভাব করেছিল। অর্থাৎ আগে যে সামন্ত শ্রেণী ছিল সেই সামন্ত শ্রেণীর অবলুপ্তি ঘটেছিল, তার পরিবর্তে পুঁজিপতি বা শিল্পপতি শ্রেণীর উদ্ভব ঘটেছিল, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়েছিল, কারণ শিল্প বিপ্লবের প্রসারের ফলে ইউরোপের বিভিন্ন দেশে কলকারখানায় নিযুক্ত প্রচুর মানুষ এসেছিল যারা শ্রমিক হিসাবে পরিগণিত হয়েছিল। তৃতীয় হচ্ছে গ্রামীণ জীবনের অবক্ষয় ঘটেছিল, কারণ শহরের শিল্প কারখানাগুলিতে কাজের উদ্দেশ্যে অগণিত মানুষ গ্রাম ছেড়ে শহরগুলিতে চলে আসতে শুরু হয়েছিল, ফলে গ্রামগুলি জনশূন্য হয়ে পড়েছিল, অর্থাৎ গ্রামীণ জীবনের একটা অবক্ষয় লক্ষ্য করা গেছিল। আর চতুর্থ যেটা কারণ সামাজিক ক্ষেত্রে চতুর্থ যে ফলাফলটা সেটা হচ্ছে শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল, কারণ শ্রমিকদের জীবনে এই কারখানায় সামান্য মজুরির বিনিময়ে দিনে 17 থেকে 18 ঘন্টা তাদের কাজ করতে হতো, অস্বাস্থ্যকর পরিবেশে তাদের বসবাস করতে হতো, অর্ধাহারে কখনো অনাহারে অশিক্ষায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ফলে তারা এই শোষণ থেকে, অর্থাৎ মালিক শ্রেণীর এই শোষণ থেকে নিজেদেরকে মুক্ত করতে চেয়েছিল, স্বাধীন নাগরিক হিসাবে নিজেদের অধিকারগুলো পেতে চেয়েছিল। ফলশ্রুতি হিসাবে তারা কিন্তু আন্দোলন শুরু করেছিল, তাদের দাবি আদায়ের জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেছিল। এটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে প্রভাব। অর্থনৈতিক ক্ষেত্রে কী কী প্রভাব ছিল? অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু প্রভাব এখানে লক্ষ্য করা গেছে। যেমন অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় প্রভাব হচ্ছে শোষণ, বড় প্রভাব, বড় ফলাফল বলা যেতে পারে যে শোষণ। অর্থাৎ এই ব্যবস্থার ফলে শিল্প বিপ্লবের ফলে মালিকপক্ষ শ্রমিকদেরকে দীর্ঘ সময় কাজ করাতো, 17-18 ঘন্টা তারা কাজ করত, কিন্তু তাদের যে ন্যায্য মজুরি হওয়া উচিত সেই মজুরি কিন্তু তাদেরকে দেওয়া হতো না। এভাবে কিন্তু শ্রমিকরা শোষিত হতে শুরু করেছিল, এটা হচ্ছে একটা বড় প্রভাব। দ্বিতীয় ক্ষেত্রে বাণিজ্যিক মূলধনের শিল্প মূলধনে রূপান্তর, এটাও কিন্তু একটা বড় পরিবর্তন, কারণ ব্যবসা বাণিজ্য করে তারা যে অতিরিক্ত অর্থ উপার্জন করেছিল, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ফলে তারা যে লভ্যাংশ পেয়েছিল সেই লভ্যাংশটা, অতিরিক্ত লভ্যাংশটা তারা পুনরায় শিল্পে বিনিয়োগ করেছিল। অর্থাৎ যে বাণিজ্যিক অতিরিক্ত অর্থ শিল্পে বিনিয়োগ করার ফলে শিল্প ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন এসেছিল। এটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন। তৃতীয় পরিবর্তন বলবো বাণিজ্যের প্রসার। বাণিজ্যের প্রসার অর্থাৎ ব্যবসা বাণিজ্য শিল্প বিপ্লবের ফলে আধুনিক কলকারখানায় অল্প সময়ে হিউজ প্রোডাকশান হতে শুরু করেছিল, ফলে এগুলো দেশের চাহিদা মেটানোর পর বিদেশের বাজারে এগুলো পাঠানো শুরু হয়েছিল, এভাবে বাণিজ্যের প্রসার ঘটেছিল। ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটেছিল শিল্প বিপ্লবের ফলে। শিল্প কারখানাগুলি বৃহৎ ফ্যাক্টরি বা শিল্প কারখানা গড়ে উঠলে কুটির শিল্প আর তার জনপ্রিয়তা হারিয়ে পেরেছিল, অর্থাৎ কুটির শিল্পের পরিবর্তে কুটির শিল্পের যে উৎপাদন ব্যবস্থা তার পরিবর্তে এই বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়েছিল। আর অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটা বড় প্রভাব হচ্ছে ঔপনিবেশিক বিরোধ। ঔপনিবেশিক বিরোধ কি? অর্থাৎ ইংল্যান্ডের শিল্পজাত যে পণ্য সামগ্রী, সেই পণ্য সামগ্রী বিক্রির জন্য ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন ঔপনিবেশিক বাজারগুলি দখল করেছিল। আগে থেকে তাদের বাজারও ছিল। আর অপরদিকে ইউরোপীয় দেশগুলি যখন শিল্পায়ন শুরু করলো তখন তারা কী করলো? তখন তারাও কিন্তু বাজারের প্রয়োজন অনুভব করলো। ফলশ্রুতি হিসাবে এই বাজার দখল করতে গিয়ে বাজার দখলের জন্য তাদের মধ্যে কিন্তু একটা বিরোধ লক্ষ্য করা গেছিল। অর্থাৎ ইউরোপীয় দেশগুলি, শিল্পোন্নত দেশগুলি উপনিবেশ দখলের প্রতিযোগিতায় নেমেছিল, ফলে এই দেশগুলোর মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছিল। এটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে একটা পরিবর্তন। নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন। রাজনৈতিক ক্ষেত্রে কী পরিবর্তন লক্ষ্য করা গেছিল শিল্প বিপ্লবের ফলে? রাজনৈতিক ক্ষেত্রে যেমন প্রথম বলা হয়েছে পুঁজিপতি শ্রেণীর প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছিল। স্বাভাবিক, যারা পুঁজিপতি হয়েছিল, যারা প্রচুর পুঁজি বিনিয়োগ করতে শুরু করেছিল, মালিক হিসাবে নিজেদের প্রতিপত্তি বা নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, তারা তো স্বাভাবিক শ্রমিকদেরকে শোষণ করেছিল, তাদেরকে শোষণ করে মুনাফা অর্জন করতে শুরু করেছিল। এর ফলশ্রুতি হিসাবে শ্রমিক আন্দোলন হয়েছিল। শ্রমিকরা নিজেদের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার আর দাবি আদায়ের জন্য দেশে দেশে শ্রমিক আন্দোলন শুরু করেছিল। এরকম বেশ কিছু শ্রমিক আন্দোলনও হয়েছিল। ভোটাধিকারের দাবি করেছিল তারা। শ্রমিকদের শিল্প বিপ্লবের পর বিভিন্ন দেশে নতুন শ্রমিক শ্রেণী আবির্ভূত হয়েছিল, যারা ভোটাধিকারের দাবিতে নিজেদের প্রতিবাদ আন্দোলনগুলো করতে শুরু করেছিল। যেমন চার্টিস্ট আন্দোলন হয়েছিল ইংল্যান্ডে। চার্টিস্ট আন্দোলন সেই 1832 খ্রিস্টাব্দে। মূলত এই আন্দোলনটার উদ্দেশ্য ছিল ভোটাধিকার সম্প্রসারণ।
উপনিবেশের প্রসার ঘটেছিল। এটাও একটা বড় অর্থনীতি রাজনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন, কারণ শিল্পায়নের ফলে উৎপাদিত পণ্য বিক্রির উদ্দেশ্যে ইউরোপের দেশগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাজার দখল করতে গিয়ে উপনিবেশ প্রতিষ্ঠা করতে শুরু করেছিল, ফলে উপনিবেশের প্রসার ঘটেছিল। আর পরবর্তী যে প্রভাব রাজনৈতিক ক্ষেত্রে নেক্সট যে প্রভাব সেটা হচ্ছে সমাজতান্ত্রিক চিন্তাধারা। খুব সুন্দর, কারণ শিল্প বিপ্লবের পর পুঁজিপতি মালিক শ্রেণী বিপুল অর্থ সম্পদের অধিকারী হয়েছিল। শ্রমিকদেরকে 17-18 ঘন্টা কাজ করাতো, কিন্তু তাদের ন্যায্য মজুরি থেকে তাদেরকে বঞ্চিত করত, অর্থাৎ তাদেরকে তারা শোষণ করত। এই অবস্থায় এই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিকদের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাধারা জনপ্রিয় হয়ে ওঠে। ইকুয়ালিটি সাম্য প্রতিষ্ঠার জন্য তারা লড়তে বা আন্দোলন করতে শুরু করে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের আন্দোলনের প্রবণতা পরিলক্ষিত হয়। নেক্সট পার্ট, এবারে আমরা পরবর্তী পার্টটা আলোচনা করব। এরপরের পার্ট কী আছে? এরপরের পার্ট হচ্ছে 3 নম্বর ইউনিট। তৃতীয় এককে কি রয়েছে? তৃতীয় এককে রয়েছে দেখো শিল্প বিপ্লবের সমালোচনা। এই সমালোচনা আমরা দুটোভাবে আলোচনা করব। একটা হচ্ছে সমাজতান্ত্রিক সমালোচনা, সমাজতান্ত্রিক সমালোচনার মধ্যে আদি সমাজতন্ত্রীদের সমালোচনা, আর পরবর্তীকালে ফ্রেডরিক এঙ্গেলস এবং কার্ল মার্কসের সমালোচনা। এই দুটো পার্টে আমরা আলোচনা করব। আদি সমাজতন্ত্রবাদী বলে যারা পরিচিত, যারা একেবারে শিল্প বিপ্লবের অনেক আগের থেকেই, শিল্প বিপ্লবের প্রসারের আগের থেকেই ইউরোপে মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে যে তীব্র অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিতে শ্রমিকদের মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারা জনপ্রিয় করার ক্ষেত্রে অষ্টাদশ শতকের শেষ এবং ঊনবিংশ শতকের প্রথম দিকে যে সমস্ত চিন্তাবিদ শ্রমিকদের মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারার প্রচার করতে শুরু করেছিলেন, তারাই হচ্ছেন আদি সমাজতন্ত্রবাদী নামে পরিচিত। এই আদি সমাজতন্ত্রবিদ যারা বা সমাজতন্ত্রী যারা, তাদের মধ্যে উল্লেখযোগ্য এখানে কয়েকজনের নাম দেওয়া আছে। দেখো কয়েকজনের কথা আমরা বলবো, যেমন সেন্ট সাইমন বা সাঁ সিমো, দ্বিতীয় হচ্ছে রবার্ট ওয়েন, শার্ল ফুরিয়ের এবং লুই ব্লাঁ। এই চারজনের সমালোচনার কথা আমরা আলোচনা করব, যে এই চারজন কিভাবে শিল্প সমাজের বা শিল্প বিপ্লবের ফলে যে সমাজ ব্যবস্থা গঠিত হয়েছিল তার সমালোচনা করেছেন। সাঁ সিমো তিনি বলেছেন যে ধনবন্টনের বৈষম্য, অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্থনৈতিক বন্টন, সেই ধনবন্টনের বৈষম্যই সমাজে ধনী এবং গরিবের সৃষ্টি করেছে। যদি এটা ঘটে, ধনবন্টনের বৈষম্যের যদি অবসান হয়, তাহলে কিন্তু এই ব্যাপারটা থাকবে না, এই বৈষম্যটা কখনোই থাকবে না যদি ধনবন্টনটা ইকুয়াল হয়ে যায়, সাম্য প্রতিষ্ঠিত হয়। রবার্ট ওয়েন আদি সমাজতন্ত্রীদের মধ্যে একজন উল্লেখযোগ্য মানুষ। তিনি বলেছেন শিল্প কারখানাগুলিতে শ্রমিকদের অবস্থার উন্নতি ঘটানোর ক্ষেত্রে উদাসীন মালিকদের সমালোচনা তিনি করেছেন। উদাসীন মালিকরা কখনোই যত্নবান নয়। মালিকরা যদি যত্নবান হন যে শ্রমিকদের অবস্থার উন্নতি করতে হবে, তাহলে কিন্তু এই ব্যাপারটা মিটে যাবে, এই ধরনের কোনো পরিবর্তন বিরোধ থাকবে না শ্রমিক মালিকের মধ্যে। শার্ল ফুরিয়ের তিনি বলেছেন যে বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতার সমালোচনা, বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকার কারণেই দেশে দেশে উপনিবেশ বিস্তারের যে প্রবণতা, দেশে দেশে যুদ্ধ করার যে প্রবণতা, বিরোধের যে প্রবণতা, সেটা তৈরি হয়। তার থেকে মুক্তির উপায় হলো সমবায় প্রতিষ্ঠা এবং বাণিজ্যিক সহযোগিতা করা। ইকুয়ালিটি প্রতিষ্ঠা করার জন্য যদি সমবায়ের ভিত্তিতে পণ্য লেনদেন করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা তার থাকবে না। লুই ব্লাঁর কথা বলবো। কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগী হওয়ার কথা বলেছিলেন লুই ব্লাঁ। তিনি শ্রমিকদের সামর্থ্য অনুযায়ী শ্রমদান এবং তাদের ভোটাধিকারের পক্ষে মত পোষণ করেছিলেন, অর্থাৎ শ্রমিকরা তাদের সামর্থ্য অনুযায়ী শ্রমদান করবে এবং তাদেরকে সেই মূল্য দিতে হবে। অপরদিকে নাগরিক অধিকার হিসাবে তাদেরকে ভোটাধিকার দিতে হবে, এটা হচ্ছে তার মত। এবারে দ্বিতীয় ক্ষেত্রে শিল্প বিপ্লবের যে সমালোচনা করেছেন ফ্রেডরিক এঙ্গেলস এবং কার্ল মার্কস, এই দুজনের কথা আমরা বলবো, যারা পরবর্তীকালের সমাজতন্ত্রী হিসাবে পরিচিত। সেই সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারার ক্ষেত্রে এই দুই মানুষ, অর্থাৎ কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা আমরা এখানে আলোচনা করছি। দেখো 1848 খ্রিস্টাব্দে মার্কস এবং এঙ্গেলসের একটি গ্রন্থ প্রকাশিত হয়, যে গ্রন্থের নাম হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে শিল্প সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন মার্কস এবং এঙ্গেলস, যে শিল্প বিপ্লবের ক্ষেত্রে, শিল্প সমাজের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো যদি পাল্টানো যায়, তাহলে কিন্তু এই দ্বন্দ্বের অবসান ঘটবে, এটা একেবারে পরিষ্কারভাবে তারা উল্লেখ করেছেন। দাস ক্যাপিটাল নামক গ্রন্থ 1867 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, কার্ল মার্কসের লেখা।
এই গ্রন্থে মার্কস বলেছেন যে শিল্প বিপ্লব থেকে উদ্ভূত শোষণ, অত্যাচার এবং নিষ্ঠুরতা যা সমাজে একটা বৈষম্য তৈরি করেছে, শ্রমিক এবং মালিক শ্রেণীর মধ্যে বৈষম্য তৈরি করেছে। যদি এই বিষয়গুলোর অবসান ঘটানো হয় তাহলে সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে, একটা সুস্থ সমাজ তৈরি হবে যেখানে ইকুয়ালিটি থাকবে। এটা কি করে সম্ভব হবে? তিনি বলেছেন যে শ্রমিক শ্রেণী বা শোষিত শ্রেণী, যারা শোষিত হচ্ছে, যারা নির্যাতিত হচ্ছে মালিক শ্রেণীর দ্বারা, তারা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে, পরিবর্তনের দাবি করে, তাহলে কিন্তু এর অবসান ঘটতে পারে। সমালোচনার ক্ষেত্রে মার্কস এবং এঙ্গেলস পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী সংগ্রাম গড়ে তোলার কথা বলেছেন, যে শুধুমাত্র ইংল্যান্ড নয়, শুধুমাত্র ইউরোপ নয়, সারা পৃথিবী জুড়ে তথাকথিত যারা শোষিত মানুষ, তথাকথিত যারা নির্যাতিত মানুষ, তারা নিজেদের দাবির আদায়ের জন্য একটা বিশ্বব্যাপী যৌথ সংগ্রাম গড়ে তুলবে এবং এই সংগ্রামই পুঁজিপতি শ্রেণীর বিলোপ ঘটিয়ে শ্রেণীহীন সমাজ গড়ে তুলতে সক্ষম হবে। অর্থাৎ এক্ষেত্রে তিনটি কথা বলেছেন তিনি, মার্কস: থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস। এই তিনটি পদ্ধতির মাধ্যমে বা তিনটি ভাবনার মাধ্যমে তিনি তার সমালোচনার দিক থেকে বেরিয়ে আসা বা তার যে সমাজতন্ত্রের যে ব্যাখ্যা, দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে ব্যাখ্যা, সেটা তিনি ব্যাখ্যা বলেছেন। কারণ শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠাই ছিল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল বিষয়বস্তু। আমরা ডিটেলস এখানে আলোচনা করব না, ডিটেলস ক্লাসে স্যার যখন পড়াবেন তখন কিন্তু এই বিষয়গুলো আরও ডিটেলস আলোচনা করব। আমি জাস্ট বিষয়গুলো সম্পর্কে একটু ছোট ছোট ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। এবারে আমরা চতুর্থ এককে চলে যাব। চতুর্থ এককে কি আছে? চতুর্থ একক যেটা রয়েছে সেটা হচ্ছে শিল্প বিপ্লব ও উপনিবেশের সৃষ্টি। যে শিল্প বিপ্লব কীভাবে সারা পৃথিবী জুড়ে উপনিবেশের সৃষ্টি করেছিল সেটাই কিন্তু আমরা এখানে আলোচনা করব। উপনিবেশবাদের প্রসার, এটাই আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ শিল্প বিপ্লব থেকে কীভাবে উপনিবেশবাদের জন্ম হয়েছিল, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল, এইটা। এক্ষেত্রে তিনটে জিনিস আলোচনা করব। একটা হচ্ছে রেলপথ, একটা হচ্ছে সুয়েজ খাল, আর একটা হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে পরিবর্তন, যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই যে সে শিল্প বিপ্লবে উপনিবেশবাদের সৃষ্টি করেছিল, সেটা আমরা এখানে আলোচনা করব। তাহলে তিনটির মধ্যে প্রথমে রেলপথের কথা বলবো। রেলপথ ব্যবস্থার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছিল, রেলপথ বিস্তারের ফলে যে পরিবর্তনগুলো এসেছিল, আমরা সেটা প্রথমে আলোচনা করব। দেখো, শিল্প বিপ্লবের সময় প্রথম ইংল্যান্ডে এবং পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে রেলপথের সূচনা হয়েছিল। ইংল্যান্ডে রেল ইঞ্জিন, বাষ্পীয় রেল ইঞ্জিন আবিষ্কার করেছিল স্টিফেনসন, বাষ্পীয় রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। জর্জ স্টিফেনসন, যিনি রেল ইঞ্জিন আবিষ্কার করার ফলশ্রুতি হিসাবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে প্রথমে রেলপথের প্রসার ঘটেছিল। তারপর ধীরে ধীরে অন্যান্য জায়গায় রেলপথের প্রসার ঘটেছিল। আর রেলপথের প্রসারের ফলে ইউরোপের বিভিন্ন দেশে যোগাযোগ ব্যবস্থার বিস্তার ঘটেছিল, আর এই যোগাযোগ ব্যবস্থার বিস্তারই শিল্প বিপ্লবকে বাস্তবায়িত করেছিল। রেলপথ স্থাপন এবং বিস্তারের ক্ষেত্রে ইউরোপের শিল্পোন্নত দেশগুলিতে সরকারি এবং বেসরকারি উদ্যোগ গৃহীত হয়েছিল। অর্থাৎ রেলপথে লগ্নি করার জন্য যে অর্থের প্রয়োজন, রেলপথ বিস্তারের জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগানের ক্ষেত্রেও কিন্তু ইউরোপে বা ইংল্যান্ডে কোনো সমস্যা হয়নি, যেটা কিন্তু উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দ্বিতীয় যোগাযোগের যে কারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে দ্বিতীয় যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে সুয়েজ খাল। আমরা জানি প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যোগাযোগ বিস্তারের ক্ষেত্রে যোগাযোগ খুব কম সময়ে যোগাযোগ প্রতিষ্ঠার জন্য একটি উল্লেখযোগ্য জলপথ হচ্ছে সুয়েজ খাল। কারণ ইউরোপ এবং এশিয়ার মধ্যে যোগাযোগের জন্য আগে আফ্রিকা মহাদেশের চারপাশে ঘুরতে হতো, তাহলে দীর্ঘ পথ অতিক্রম করতে হতো, ফলে অনেকটা বেশি সময় লাগতো। আর এই সমস্যার সমাধানকল্পে সুয়েজ খাল খনন করা হয়েছিল। মিশরে গামাল আবদেল নাসের পরবর্তীকালে সুয়েজ খালকে জাতীয়করণ নিয়ে তিনি আন্দোলন করেছিলেন এবং সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন তিনি। 1856 খ্রিস্টাব্দ নাগাদ এই সুয়েজ খাল খনন করা হয়েছিল। খাল খননের সময় যখন খাল খনন সম্পন্ন হলো, তখন কিন্তু আফ্রিকা মহাদেশের চারপাশে আর নতুন করে ঘুরতে হলো না, ফলে দীর্ঘ সময়ে ইউরোপ থেকে এশিয়ায় আসা এই জলপথ আবিষ্কার হয়েছিল। আর এটাই কিন্তু সাম্রাজ্যবাদের প্রসারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল। নেক্সট যেটা, সেটা হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা। টেলিগ্রাফ ব্যবস্থাও কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করেছিল। কারণ শিল্প বিপ্লবের সময় থেকে প্রয়োজনীয় তথ্য
এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য প্রেরণ করার একটা মাধ্যম হয়ে উঠেছিল এই টেলিগ্রাফ। টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন স্যামুয়েল মোর্স, তিনি আবিষ্কার করেছেন। তো ইউরোপের শিল্পোন্নত দেশগুলি প্রথম বাণিজ্যিক তথ্য সংগ্রহের কাজে এটাকে ব্যবহার করেছিল। বাণিজ্যিক ক্ষেত্রে, বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক পণ্য লেনদেন, অর্থনৈতিক লেনদেন, এই বিষয়গুলোর জন্য এই টেলিগ্রাফটা ব্যবহার করা হয়েছিল। পরবর্তীকালে এই ব্যবস্থার দ্বারা শিল্প বিপ্লবজাত যে দ্রব্যাদি বাণিজ্যের সংবাদ আদান প্রদান এইগুলোর কাজ কিন্তু হয়েছিল। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে তিনটে মাধ্যম, রেলপথ, সুয়েজ খাল এবং টেলিগ্রাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল এবং এটাই কিন্তু উপনিবেশবাদের সৃষ্টির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল। নেক্সট আমরা যেটা আলোচনা করব যে এই উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে এটা 4 নম্বর পার্ট আমরা আগে আলোচনা করলাম। আর কি কি ছিল, তাহলে তিনটে আমরা আলোচনা করেছি। একটা যোগাযোগ ব্যবস্থা আলোচনা করেছি, যোগাযোগ ব্যবস্থার মধ্যে তিনটে পার্ট আলোচনা করেছি। এবারে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে শিল্প বিপ্লব এবং উপনিবেশবাদের সূচনা আর ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে ভারতের ভূমিকা। এই দুটো পার্ট আমরা আলোচনা করব। তাহলে এখানে রয়েছে শিল্প বিপ্লব এবং উপনিবেশবাদের সূচনা। আমরা এই কথাটা বারবার আলোচনা করেছি, কারণ শিল্প বিপ্লবের ফলশ্রুতি হিসেবে যে হিউজ প্রোডাকশান হয়েছিল, সেই হিউজ প্রোডাকশানগুলো ইংল্যান্ডের মানুষের চাহিদা মিটিয়ে সেটা কিন্তু ইউরোপের বাজার ছাড়িয়ে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা অর্থাৎ পৃথিবীর অন্যান্য বাজারগুলোতে ছড়িয়ে পড়েছিল। আর এই অন্যান্য বাজারগুলিতে ছড়িয়ে দেওয়ার জন্য, সেই বাজারগুলিকে দখল করার জন্য উপনিবেশ স্থাপন করা জরুরি হয়ে উঠেছিল। কারণ একটা দেশ দখল করে উপনিবেশ প্রতিষ্ঠা অর্থাৎ দেশের বাইরে কোনো একটা জায়গা, কোনো একটা দেশে নিজেদের আধিপত্য বিস্তার করা, তাদের বাজার দখল করা। তাহলে এটাকে দখল করার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের যে হিউজ প্রোডাকশানগুলো সেগুলো সেখানে বিক্রি করা। তো শিল্প বিপ্লবের সময় থেকে ইউরোপীয় শিল্পোন্নত যে দেশগুলি তাদের উৎপাদিত অতিরিক্ত পণ্য সেগুলো বিক্রি, আবার উল্টো দিকে সেই উপনিবেশ থেকে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা আর নতুন নতুন উপনিবেশ সৃষ্টি করা, এটাই ছিল একটা বড় উদ্দেশ্য শিল্প বিপ্লবের। তো শিল্প বিপ্লব এভাবে উপনিবেশবাদের সূচনা করেছিল। আরেকটা পার্ট রয়েছে যে এই ইংল্যান্ডের শিল্প বিপ্লব যেভাবে বাস্তবায়িত হয়েছিল, এই বাস্তবায়িত হওয়ার পেছনে ভারতবর্ষের একটা বড় ভূমিকা ছিল। কারণ অতি প্রাচীনকাল থেকে ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে একটা স্বয়ম্ভূ রাষ্ট্র ছিল। অতি প্রাচীনকালে যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়নি, তখন কিন্তু ভারতে কুটির শিল্প অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। ইংল্যান্ডের বাজারে আমাদের পণ্যের একটা বড় চাহিদা ছিল, একটা বড় বাজার ছিল। আমরা প্রচুর পরিমাণ দ্রব্য বিক্রি করতাম, অর্থাৎ রপ্তানি করতাম বিদেশের বাজারে। কিন্তু শিল্প বিপ্লব হওয়ার ফলে এটা পুরোপুরি পাল্টে যায়, এই ঘটনাটা পুরোপুরি পাল্টে যায়। কারণ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতের অর্থ সম্পদকে নিজেদের কাজে লাগাতে শুরু করেছিল। যার জন্য কি করেছিল তারা ভারত থেকে এদেশে অর্থ সম্পদকে কাজে লাগিয়ে এদেশে যে যুদ্ধবিগ্রহ বা এদেশের যে সেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য যে অর্থ ব্যয় হতো, সেই ব্যয় করা যে অর্থ তার পুরোটাই কিন্তু তারা এখান থেকে আদায় করত, অর্থাৎ এদেশ থেকে। কীভাবে যে পণ্যগুলো বিক্রি হতো সেই পণ্য থেকে তারা শুল্ক আদায় করত। কখনো এখান থেকে সস্তা দামে কাঁচামাল সংগ্রহ করত, আবার অতিরিক্ত দামে এখানে উৎপাদিত পণ্য বিক্রি করত, শুল্ক আদায় করত। এইভাবে তারা কিন্তু এখান থেকে অর্থ আদায় করত। অর্থাৎ এদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যখন প্রতিষ্ঠিত হলো, ব্রিটিশ পণ্য ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় বাজার হিসাবে কিন্তু ভারত গড়ে উঠেছিল। অর্থাৎ ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে পরিগণিত হয়েছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লব হলে ভারত থেকে সেদেশে বস্ত্র এবং অন্যান্য পণ্য আমদানি কমে যায়। অর্থাৎ একটা সময় তো আমদানি হতো, আমি একটু আগে বললাম যে একটা সময় ভারত থেকে প্রচুর পণ্য ইংল্যান্ডে বিক্রি হতো। ভারতে উৎপাদিত যে রঙিন বস্ত্র, যখন সারা পৃথিবী কোথাও রঙিন বস্ত্র তৈরি হতো না, তখন ভারতে হতো। তো ভারত থেকে সেই উৎপাদিত রঙিন বস্ত্র ইংল্যান্ডের বাজার ছেয়ে ফেলেছিল। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন ঘটে। বৈজ্ঞানিক আবিষ্কার, উন্নত প্রযুক্তির ব্যবহার, ইংল্যান্ডের প্রয়োজনের অতিরিক্ত শিল্পপণ্য উৎপাদন, এই বিষয়গুলো, এই অতিরিক্ত পণ্য ইংল্যান্ড থেকে ভারতে তারা আমদানি করতে শুরু করে। ফলে কুটির শিল্পের সঙ্গে প্রতিযোগিতায়, শিল্প বিপ্লবের কারখানা উৎপাদিত দ্রব্যাদির সঙ্গে প্রতিযোগিতায় কুটির শিল্পগুলো টিকতে পারে না, কারণ ভারতীয় পণ্যের মূল্য অনেক বেশি হয়ে যায়।
ফলশ্রুতি হিসেবে মানুষের চাহিদা কমে যায়। এইভাবে কিন্তু ধীরে ধীরে ব্রিটিশ ও উপনিবেশিক রাষ্ট্র হিসাবে ভারত একসময় রপ্তানিকারী দেশ ছিল, কিন্তু পরবর্তীকালে রপ্তানিকারী দেশ থেকে ধীরে ধীরে আমদানিকারী দেশে পরিণত হয়েছিল, অর্থাৎ ইংল্যান্ড থেকে তারা পণ্য আমদানি করতে শুরু করেছিল। এইবারে নেক্সট পার্ট আমরা আলোচনা করব, 5 নম্বর পার্ট। 5 নম্বর পার্টে কী আছে, এবং 5 নম্বর পার্টটাই ছিল আমাদের শেষ পার্ট। দেখো 5 নম্বর পার্টে রয়েছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদ। এই পার্টটাই হচ্ছে আমাদের শেষ পার্ট, কারণ এই পার্টটা আলোচনা করলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদ আমরা যেটা আলোচনা করব, তার মধ্যে উগ্র জাতীয়তাবাদ রয়েছে আর সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত রয়েছে। উগ্র জাতীয়তাবাদ এবং সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত ছাড়াও আরও দুটো বিষয় রয়েছে, সেটা হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, ইউরোপীয় সাম্রাজ্যবাদ, আরেকটা রয়েছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, আর্থিক দিক এবং বিক্রির বাজার। এটা আলোচনা করি। তাহলে প্রথমে আমরা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদ আলোচনা করি। দেখো, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এই সমস্ত দেশগুলিতে শিল্প বিপ্লবের সুবাদে অতিরিক্ত পণ্য, শিল্পজাত পণ্য উৎপাদিত হলো। সেই পণ্যগুলো বিক্রির বাজার দখল করার প্রয়োজন হলো এবং প্রয়োজনে শিল্পোন্নত দেশগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সূচনা হলো। ঔপনিবেশিক শক্তিধর দেশ হিসাবে ইউরোপীয় রাষ্ট্রগুলি উপনিবেশ দখল করার পর সেখানে সাম্রাজ্যবাদী শাসন প্রতিষ্ঠা করল, আর সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে নিজেদেরকে সেখানে ক্ষমতার জায়গায় প্রতিষ্ঠা করলো, ক্ষমতা প্রতিষ্ঠা করলো তারা। ঔপনিবেশিক শক্তিধর রাষ্ট্রের লক্ষ্য কী ছিল? আসলে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার আর্থিক দিক এবং উদ্বৃত্ত সম্পদ, যেটা অতিরিক্ত যে প্রোডাকশানগুলো, সেগুলোকে বিক্রি করার জন্য প্রত্যেকটি রাষ্ট্রেরই লক্ষ্য হচ্ছে যে আরও বেশি সংখ্যক উপনিবেশ দখল করতে হবে, আর এই আরও বেশি সংখ্যক উপনিবেশ দখল করে অর্থনৈতিক দিক থেকে নিজেদেরকে শক্তিশালী করে তুলতে হবে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে তারা দুটো কাজ করেছিল। একটা হচ্ছে উপনিবেশগুলি থেকে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করত, আর দ্বিতীয়টা হচ্ছে নিজেদের শিল্পজাত যে দ্রব্যাদি, সেই দ্রব্যাদিগুলো কিন্তু উপনিবেশের বাজারে বিক্রি করতে হবে। এই দুটো উদ্দেশ্যকে নিয়ে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদের সূচনা ঘটেছিল। এক্ষেত্রে একটা ছিল উগ্র জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদী চেতনার ক্ষেত্রে উগ্রতা, আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত। উগ্র জাতীয়তাবাদ ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে হলো? জাতীয়তাবাদী চেতনা যখন দেশের মঙ্গলের বা বৃহত্তর মানুষের স্বার্থকে সুরক্ষিত করে, তখন সেই জাতীয়তাবাদকে প্রকৃত জাতীয়তাবাদ বলা হয়। কিন্তু যখন জাতীয়তাবাদী চেতনা ক্ষুদ্র স্বার্থকে চরিতার্থ করার জন্য বৃহত্তর স্বার্থকে নষ্ট করে, তখন তাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদী চেতনা যখন উগ্রতা লাভ করে, আমি সব, এই আমিত্বের মধ্যেই কিন্তু উগ্রতা লক্ষ্য করা যায়। অর্থাৎ কোনো জাতি নিজ জাতির উন্নতি বা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য জাতিগুলোর ক্ষতি সাধন করার চেষ্টা করে, তখনই তাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। আর এই উগ্র জাতীয়তাবাদই প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করে। কারণ ইউরোপের শক্তিধর যে উপনিবেশিক রাষ্ট্রগুলি, সেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে উগ্র জাতীয়তাবাদের প্রয়োগ লক্ষ্য করা গেছিল। যেমন চীন ও আফ্রিকা উগ্র জাতীয়তাবাদের সফল প্রয়োগ ঘটিয়ে চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতেও ঔপনিবেশিক রাষ্ট্রগুলি একটা রাষ্ট্রের সার্বভৌমিক ক্ষমতা, সার্বভৌমত্বকে নষ্ট করার ক্ষেত্রে উগ্র জাতীয়তাবাদ একটা বড় ভূমিকা পালন করেছিল। আর এই সাম্রাজ্যবাদী সংঘাতই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটিয়েছিল। কারণ প্রথম বিশ্বযুদ্ধ পর্যায়ক্রমে যদি আমরা দেখি, যে এই বিশ্বযুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, অস্ট্রিয়া, রাশিয়া এই সমস্ত দেশ সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করতে চেয়েছিল, আর নিজেরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল। কারণ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গেলে অন্যের স্বার্থকে বিঘ্নিত করতে হবে। কখনোই কিন্তু সকলের স্বার্থকে সুরক্ষিত করলে আমার স্বার্থ সুরক্ষিত নাও হতে পারে। এই ভাবনাটাই কিন্তু এই রাষ্ট্রগুলোর মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছিল, যে সংঘাতের পরিণতি হিসাবে বলকান সংকট লক্ষ্য করা গেছিল। এছাড়াও সাম্রাজ্যবাদী শক্তিগুলির পারস্পরিক সংঘাত, যে পারস্পরিক সংঘাতগুলির ফলশ্রুতি হিসেবে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ত্রিশক্তি চুক্তিভুক্ত দেশগুলো হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া, ইটালি।
আবার অপরদিকে ত্রিশক্তি মৈত্রীভুক্ত দেশ ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এবং শেষ পর্যন্ত এই দুটি জোট অর্থাৎ ত্রিশক্তি মৈত্রী জোট আর ত্রিশক্তি জোট, এই দুটি জোট অর্থাৎ ট্রিপল আঁতাত এবং ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল অ্যালায়েন্স হচ্ছে ত্রিশক্তি জোট আর ট্রিপল আঁতাত হচ্ছে ত্রিশক্তি মৈত্রী, এই দুটি জোটের মধ্যে যে প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই প্রতিযোগিতার পরিস্থিতি শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধকে বাস্তবায়িত করেছিল। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে এই প্রতিযোগিতায়, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতাই ইউরোপীয় সাম্রাজ্যবাদের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল। বিভিন্ন রাষ্ট্র পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল, যার পরিণতি হিসেবে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই হচ্ছে আমার এই অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের শিল্প বিপ্লব এবং উপনিবেশবাদের যে অধ্যায়, এই অধ্যায়ের হচ্ছে আলোচনা, যে আলোচনায় আমরা পুরোটাই আলোচনা করলাম। খুব ছোট করে হলেও মোটামুটি আমি আশা করছি যে তোমরা যদি এই ভিডিওটা বা এই ক্লাসটাকে বারবার অনুশীলন করার চেষ্টা করো, বারবার শোনো, তাহলে দেখবে তোমরা কিন্তু এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে এবং তোমরা নিঃসন্দেহে এই অধ্যায়ের মূল যে জিস্ট, মূল যে বিষয়, সেটাকে খুব ভালো করে রপ্ত করতে পারবে। তাহলে তোমাদের ক্লাস টিচিং যখন হবে, ক্লাসে যখন স্যার পড়াবেন, তখন তোমাদের আরও সুবিধা হয়ে যাবে। এই পর্যন্ত আমরা চতুর্থ অধ্যায়টা শেষ করলাম। এরপরে আবার আমরা পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত সার নিয়ে, পুরো পঞ্চম অধ্যায় নিয়ে আবার আমরা ক্লাস করব। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।